নমস্কার, বং লাইফে নিউজিল্যান্ডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আর জিজ্ঞাসা করছেন আপনারা সবাই কেমন আছেন, কারণ আমি জানি আজকে সবাই খুব ভালো আছে। আর তার কারণ একটাই, ইয়েস, আমরা জিতে গেছি। আর জিতে যখন গেছি তখন সেলিব্রেশন তো বানতা হয়, তাই না? আজকে সকালটা এত ভালোভাবে শুরু হলো যে কি বলবো। যদিও আপনাদের তো রাত্রির ঘুমটাই ব্যাপক হয়েছে, তাই না? আপনারা তো জানেনই নিউজিল্যান্ড ভারতের থেকে প্রায় 6.5 ঘন্টা 7 ঘন্টা এগিয়ে। তো আমাদের এখানে খেলা শুরু হয়েছিল রাত্রি 3টে থেকে। সেই জন্য পুরো খেলাটা অবশ্যই দেখতে পাইনি। আজকে পরোটার মাংস বানাবো। পরোটাটা বানাবো একটু অন্যভাবে। তো দুধ দিয়ে ময়দাটা মাখবো। দুধটা খুব ঠান্ডা ছিল, তাই ভাবলাম একটুখানি মাইক্রোওয়েভ করে নিই। 20 সেকেন্ড মাইক্রোওয়েভ করে নিচ্ছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো পুরো খেলাটা তো দেখতে পারবো না, এটা আগে থেকেই জানতাম। এবার প্রত্যেকটা খেলাই এমন বাজে টাইমে পড়েছে। ইন্ডিয়াতে খুব ভালো টাইম, কিন্তু নিউজিল্যান্ডে একটা খেলাও আমরা ইন্ডিয়া দেখতে পাচ্ছিলাম না। তো রাত্রিবেলা বেশ উত্তেজনাই ছিল, তাও ভাবলাম যে ঠিক আছে শুয়েই পড়ি। আবার বেশি উচ্ছ্বাস প্রকাশ করলে যদি ইন্ডিয়া হেরেই যায়। এই দেখুন আমার হাতটা, আমি কিন্তু হাত ধুইনি, অল্প অল্প লেগে আছে। যত পারফেক্ট জল হবে না হাতেতে আর বাটিতেও দেখুন বেশি লাগেনি। পারফেক্ট জল হলে বাটি পরিষ্কার থাকবে আপনার, অ্যাট লাস্ট হাতও পরিষ্কার হয়ে যাবে। আর যদি এটা তো আমি এখন মেখে রাখছি, কিন্তু বেলবো বা ভাজবো তো অনেকক্ষণ পরে সন্ধেবেলার দিকে, তাই জন্য এই রকম মাখলাম। যদি আপনারা সঙ্গে সঙ্গে মেখে পরোটাটা করেন তাহলে কিন্তু একটু নরম মাখবেন, সেক্ষেত্রে হাতে লেগে লেগে যাবে। তারপরে 4টে নাগাদ উঠে পড়েছি। তখন অবশ্য রণদীপ শ্রেষ্ঠ দুজনেই ঘুমোচ্ছিল। ভাবলাম একবার ওদেরকে ডাকি। তারপর ভাবলাম যে ইন্ডিয়া যদি হেরে যায়, তখনও তো পুরো কনফার্ম ছিল না যে ইন্ডিয়া জিতবেই। তখন মনে হবে কেন ফালতু শুধু শুধু ডাকালাম। তো কি করব, আনন্দবাজারের পেজটায় না বারবার করে দেখাচ্ছিল যে খেলাটা কতটা কি এগোচ্ছে, আপডেট দিচ্ছিল একদম ডাইরেক্ট। তো আমি আনন্দবাজারের ফ্রন্ট পেজটা খালি রিফ্রেশ মেরে যাচ্ছি, কতটা কি খেলাটা এগোলো। মাঝখানে তো মনে হচ্ছিল হেরেই যাবে। তারপর হঠাৎ করে খেয়াল হলো, আরে ইন্ডিয়াতে তো সবাই জেগে আছে, ইন্ডিয়াতে তো সবাই খেলা দেখছে। তো সঙ্গে সঙ্গে ভাইকে ফোন করলাম। সত্যি তাই, বাড়িতে সবাই খেলা দেখছিল, ভাই, দাদার ছেলে মেয়ে দুজনেই। তো ওরা সঙ্গে সঙ্গে ওদেরকে বললাম যে ভিডিও কল কর, নিয়ে ভিডিওটা অন করে ওরা টিভির সামনে ক্যামেরাটাকে সেট করে দিল। ওখানেই দেখলাম খেলা খানিকক্ষণ। তারপর তখনও মনে হচ্ছে একবার মনে হচ্ছে হারবে, একবার মনে হচ্ছে জিতবে। তারপর লাস্টে যখন আর 1 ওভার বাকি আর 16 রান বাকি, তখন আমি আর সৃজা তো পুরো ঠিকঠাকই যে ইন্ডিয়া জিতবে। আর ভাই তখনও বলে যাচ্ছে দেখবি এক্ষুনি ওরা 2-3টে 6 মারবে আর ইন্ডিয়া হেরে যাবে। আসলে ও চায় যে ইন্ডিয়া জিতুক, কিন্তু বেশি ইন্ডিয়াকে জিতবে করলে ইন্ডিয়া হেরে যায়, এটাই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, যখন বুঝলাম যে ইন্ডিয়া বা সত্যি সত্যি জিতবে, তখন শ্রেষ্ঠ আর রণদীপকে ডেকে দিয়েছে যে ওঠো ইন্ডিয়া জিতছে। এই যে লেবুগুলো কেটে রেখেছি, এটা চিকেনটা ম্যারিনেট করব বলে। এখানে তো সব চিকেনের ছাল ছাড়াতে হয়, আপনারা তো জানেনই। ছাল না ছাড়ালেও চলে, অনেকে ছাল না ছাড়িয়েও রান্না করেন, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। তো তারপর আর শ্রেষ্ঠকে এই জন্য ডাকলাম যে নিজের চোখে ইন্ডিয়া জিতছে, এটা দেখার একটা অনুভূতিটাই আলাদা, তাই না? তো ওরাও সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। তারপর টিভি চালালাম, দেখলাম আমাদের টিভিতে দেখাচ্ছে না। তারপর রণদীপ ল্যাপটপ চালালো কোথায় হচ্ছে খেলাটা দেখার জন্য। তারপর একটা চ্যানেলে খেলাটা দেখতে পেলাম। এই যে চিকেনটাকে মরিচ আর লেবু দিয়ে জাস্ট ম্যারিনেট করে নিচ্ছি। এর আগে যখন প্রথমবার ইন্ডিয়া T20 জিতেছিল 2007 সালে, তখন তো সবে HS দেবো, E12-এ পড়ি। তো সেই ঘটনা তো আর বিশেষ কিছু মনে নেই, কিন্তু যখন 2011 সালে জিতেছিল তখন MSc ফার্স্ট ইয়ারে পড়ি। বিশাল আনন্দ হয়েছিল, সব কিছুই মনে আছে। ইউনিভার্সিটি থেকে ফেরার সময় পুরো রাস্তা একবারে খালি। আর তারপর রাত্রিবেলা যখন খেলা শুরু হলো, আমার ভাই আছে, ভাইয়ের সাথে খেলা দেখতে বসেছিলাম। তো ভাই তো আমায় দেখতেই দিচ্ছে না, তুই খেলা দেখলে ইন্ডিয়া হারবে, তুই পেছন ফিরে বসে থাক। তারপর যখন রাত্রির দিকে ইন্ডিয়া যখন জিতবে কনফার্ম হয়ে গেছে, তখন
খেলা দেখতে শুরু করলাম। আর লাস্টের দিকে যখন একদম 6 মেরে ধোনি জিতলো, তখন তো চোখে জল এসে গেছিল যে যাক, আমরাও তাহলে 50 ওভারের ওয়ার্ল্ড কাপটা দেখতে পেলাম। এমনিতে আমার বাবা মা অতটা খুব একটা উচ্ছ্বাসপ্রবণ নয়, তো বাবাও সেদিনকে খেলা দেখেছিল। আর আমার দাদা ছোটবেলায় খেলা দেখতো, কিন্তু এখন বড় হয়ে গিয়ে যখন আমরা খেলা দেখি, ভাইকে তো বলে এই খেলা বন্ধ করতো। কিন্তু সেদিন মানে সবাই মিলে খুব মজা হয়েছিল। আর ওয়ার্ল্ড কাপের জেতার পরের দিনকে এখন আপনারা যে মুডে রয়েছেন, সবাই সেলিব্রেশনের মুডে, তো আমাদেরও হয়েছিল। আর আমাদের জয়েন্ট ফ্যামিলি, তখন ঠাকুমাও বেঁচে ছিল, সবাই মিলে একসাথে ওয়ার্ল্ড কাপের পরের দিন রবিবার ছিল, খাওয়া দাওয়া হয়েছিল, খুব মজা হয়েছিল। তো সেটা এখন আমি এই নিউ ক্রাইস্টচার্চে এসে একটু মিসই করছি। এখানে 3 জন মিলেই সেলিব্রেট করতে হচ্ছে, এখানে লোক খুব একটা সেলিব্রেশনের দিকে যাচ্ছেন না। মানে নিউজিল্যান্ড যদি চ্যাম্পিয়ন হতো তাহলে কি সেলিব্রেশন নিউজিল্যান্ড কিউই মানুষরা করতেন? আমার তো মনে হয় সেটাও করতেন না। আর তোমার মনে আছে 2007 বা 2011-তে কি করেছিলে? 2007 সালে তো আমি এমএসসি পড়ছিলাম আইআইটি কানপুরে, তো ফার্স্ট ইয়ারে। তো বিকেলবেলা খেলা শেষ হয়েছিল, তো খুব আনন্দ হয়েছিল। আর 2011-তে 50 ওভার ওয়ার্ল্ড কাপে তো ধোনি 6 মেরে জিতলো, সেটা হোস্টেলে সব বন্ধুদের সাথে বসে দেখছিলাম, এটা খুব আনন্দ হয়েছে। আবার পরের দিন সেলিব্রেট করার জন্য রেস্টুরেন্টে আমরা খেতেও গিয়েছিলাম সব ল্যাবের বন্ধুদের সাথে। তো গ্রুপ মিটিং ছিল সেদিন, স্যারের তো গ্রুপে অ্যাটেন্ড করিনি বলে স্যার আবার বকাবকিও করেছিলেন। 2007-এর থেকে আমার মনে হয় 2011টাই বেশি মজা হয়েছিল, কারণ ওই খেলাটা তো ইন্ডিয়া হয়েছিল। আর বোম্বেতে যখন খেলা হচ্ছে, আর যখন লাস্ট বলে ধোনি একটা 6 মেরে জেতালো, পুরো চারিদিকে বাজি পোড়ানো শুরু হয়ে গেল, মানে বেশি আনন্দ হয়েছিল। ইনফ্যাক্ট আমার মনে হয় যে প্লেয়াররাও সেই সেলিব্রেশনে অংশগ্রহণ করতে পেরেছিল। এবার ইউএসএ তে খেলা হচ্ছে, তো কতটা আনন্দ ইন্ডিয়াতে থাকলে যতটা আনন্দ ফিল করা যায়, দেশের জন্য যতটা প্রাউড ফিল করা যায় যে হ্যাঁ আমরা জিতেছি, আমরা জিতেছি, সেইটা ঠিক বিদেশে থেকে হয় না। ওরা হয়তো যখন ইন্ডিয়া ফিরবে তখন সবাই বিমানবন্দরে গিয়ে জড়ো হবে, সেটা তো দেখবো পরে টিভিতে কি হলো। কিন্তু 2011টাই বেশি মজা হয়েছিল, মানে আর চারিদিকে বাজি পড়ছে, আর চারিদিকে ক্লাবগুলোতে গান চলতে শুরু করে দিয়েছে, খুব বেশি মজা হচ্ছে। ইনফ্যাক্ট আমার মাও এত এক্সাইটেড হয়ে গেছে, বলছে না না ইন্ডিয়া বোধহয় জিতে গেছে না। আমার মা এমনিতে এত কিছু মাথা ঘামায় না, কিন্তু সেদিন আমার মাও দেখছি এক্সাইটেড হয়ে গেছে, ইন্ডিয়া জিতে গেছে, ইন্ডিয়া জিতে গেছে। আবার নাকি অঞ্জলি তেন্ডুলকার বলেছে যে দেশে মনে হচ্ছে যেন দ্বিতীয়বার মানে দিওয়ালি চলে এসছে হঠাৎ করে। তো ফাইনাল এই মরিচ আর লেবু দিয়ে মাখার পর এটা হলো। এবার থাক ম্যারিনেশনে, এই লেবু দিয়ে মাখলাম বলে এই যে মাংসের যে নর্মাল গন্ধটা থাকে সেটা চলে যাবে। চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি ক্রাইস্টচার্চে থাকা লিভিং কস্ট কত। এর আগে আমি আমার একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানকার মানুষদের ইনকাম কত। যেহেতু আমি ইনকামটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ইয়ারলি এবং উইথ ট্যাক্স, সেই জন্য আমি এখানকার লিভিং কস্টটাও ইয়ারলি এবং উইথ ট্যাক্সই বলবো। এখানকার মানুষেরা যে পরিমাণ আয় করেন তার অনেকটা অংশই দিতে হয় নিউজিল্যান্ড সরকারকে। যদি এখানে কোনো মানুষের বার্ষিক আয় $10,000 হয়, তাহলে তাকে ট্যাক্স হিসাবে দিতে হয় 10.5%। যদি কোনো মানুষের বার্ষিক আয় 10,000 থেকে $48,000 হয়ে থাকে, তাহলে তাকে ট্যাক্স হিসেবে দিতে হয় 17.5%। আবার যদি হয় 48,000 থেকে $70,000 মধ্যে, তাহলে তাকে দিতে হয় 30% ট্যাক্স। আবার যদি কোনো মানুষের আয় $70,000 থেকে $1,80,000 হয়ে থাকে, তখন তাকে ট্যাক্স হিসেবে দিতে হয় 33%। আবার তার বেশি যদি হয়, অর্থাৎ কোনো মানুষের বার্ষিক আয় যদি $1,80,000 বেশি হয়, তখন তাকে ট্যাক্স হিসেবে দিতে হয় 39%। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এখানকার মানুষ যে পরিমাণ আয় করে তার অনেকটা পরিমাণই দিতে হয় নিউজিল্যান্ড সরকারকে। তো ট্যাক্স কেটে নেবার পরে যে টাকাটা পড়ে থাকে, সেই টাকায় প্রথমেই আমাদের আর একটা বড় খরচ হলো কিনা রেন্ট আর কারেন্ট। আমরা যখন ইন্ডিয়া থেকে বা অন্য যে কোনো দেশ থেকে এদেশে প্রথমে আসি, তখন প্রথমেই আমাদের থাকার ব্যবস্থার দরকার। এখানে রেন্ট কিন্তু প্রচণ্ড বেশি, যদিও এই রেন্টটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কারণ কেউ কীরকম বাড়িতে থাকবে সেটা পুরোপুরি তার চয়েস ভিত্তিক।
তবুও এখানে রেন্ট $400 পার উইক থেকে $700 অবধি হয়ে থাকে। আর ইলেকট্রিক বিল ধরুন পার উইকে পরে হচ্ছে আপনার $70 মতো। তার মানে এক মাসে আপনার রেন্ট বাবদ দিতে হচ্ছে আপনাকে $1600 থেকে $2800 অবধি, আর ইলেকট্রিক বিল দিতে হচ্ছে আপনাকে $280 থেকে $300। এরপরেই আমাদের আর একটা বড় খরচ থাকে, সেটা হচ্ছে ট্রান্সপোর্টের খরচ। আপনারা জানেন বিদেশে থাকতে গেলে প্রথমেই একটা নেসেসারির মধ্যে পড়ে, সেটা হচ্ছে গাড়ি। যদিও আমাদের গাড়ি নেই, কারণ ক্রাইস্ট চার্চে পাবলিক ট্রান্সপোর্ট খুবই ভালো, কিন্তু বেশিরভাগ লোকেরই এখানে গাড়ি রয়েছে, এবং গাড়ির জন্য মোটামুটিভাবে মাসে খরচ হয় $1000 মতো। আর যারা বাসে যাতায়াত করে তাদের ধরুন মাসে খরচ হয় $200। এরপরে যে বড় আর একটা খরচ আসে সেটা হলো কিনা জিনিসপত্র, অর্থাৎ খাবার দাবার, মশলাপাতি সব কিছুই। এবার আপনারা তো জানেনই খাবার দাবার মশলাপাতি আমাদেরকে দু ধরনের দোকান থেকে কিনতে হয়। একটা হচ্ছে কিউই দোকান, যেগুলো আমরা সারা বিশ্বের লোকে খেয়ে থাকি, আর যেগুলো স্পেশাল জিনিস যেগুলো শুধুমাত্র আমরা ভারতীয়রাই খাই সেগুলো কিনতে হয় ভারতীয় দোকান থেকে। তো এইখানেও খরচাটা যেহেতু দুটো ভাগ হয়ে যাচ্ছে, সেই জন্য খরচাটাও একটু বেশি পড়ে। ভারতীয় দোকান থেকে যে সমস্ত জিনিসপত্র আমরা কিনি, যেহেতু নিউজিল্যান্ড ভারত থেকে অনেকটাই দূরে এবং এখানের অনেকটা জিনিসটাকে আনতে খরচ হয় প্রচুর, সেই জন্য জিনিসপত্রের দামও বেড়ে যায়। তো সব মিলিয়ে এই কিউই মার্কেট এবং আমাদের ইন্ডিয়ান মার্কেট দুটো মিলিয়ে ধরুন মাসে খরচ হয় $600 থেকে $700 মতো। সমস্ত জিনিসপত্র আমি তো বললাম আপনাকে, এর মধ্যে রোজকার পাউটি দুধও আছে, আবার মশলাপাতিও রয়েছে, সব কিছুই। আপনারা তো জানেনই নিউজিল্যান্ড প্রধানত শীত প্রধান দেশ, আর এখানকার বেশিরভাগ মানুষই যেহেতু শরীর গরম রাখতে হয় তো ওয়াইন খেয়ে থাকেন। তো ওয়াইন যদি খায় কোনো পরিবার, সেক্ষেত্রে তার মাসিক এই খরচাটা প্রায় ডবল হয়ে যায়, $1000 থেকে $1200। এরপর আর একটা খরচ রয়েছে, সেটা যদিও মানুষের শখের খরচ, সেটা হলো ঘুরতে যাওয়ার। নিউজিল্যান্ডের প্রাকৃতিক দৃশ্য দেখতে সবাই উৎসুক থাকে, তো সেই খরচটা কিন্তু খুব একটা কম নয়। কোথাও একটা যদি আপনি ঘুরতে যেতে চান এক জায়গা থেকে আরেক জায়গায়, যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট এখানে খুবই কম, দূরের জায়গায় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সেখানে কিন্তু খরচা খুবই বেশি পড়ে। তো ট্রেনের ভাড়া $300 $400 অবধি হয় এক একজনের এক এক পিঠের। বাসে করে এলে একটু কম পড়ে, ওই $200 $250। আর যদি ওখানে গিয়ে গাড়ি ভাড়া নেন তার খরচও খুব একটা কম নয়। আবার যে হোটেলে থাকবেন, হোটেলের ভাড়া শুরুই হচ্ছে $150 থেকে। কাজেই সব কিছু মিলিয়ে ক্রাইস্ট চার্চে একদিনের খরচা তো। হ্যাঁ, আর তাছাড়া আর একটা খরচা রয়েছে, সেটা হচ্ছে যাদের গাড়ি রয়েছে তাদের গাড়ির ইন্স্যুরেন্সের খরচা, আর এখানকার সাধারণ মানুষদের হেলথ ইন্স্যুরেন্সের খরচা। সব মিলিয়ে যদি দেখেন যে যতটা মানুষ এখানে আয় করে তার পুরোটাই মোটামুটিভাবে খরচা হয়ে যায়। খুব কম পরিমাণেই আমরা জমাতে পারি। আসলে এখানকার মানুষ খুব একটা জমানোর ওপর বিশ্বাসী নন, তারা আজকে আয় করছে না আজকেই শেষ করে দেন, কিন্তু আমরা ইন্ডিয়ানরা তো একটুখানি জমাতে চাই। এখানে যারা বয়স্করা রয়েছেন তাদের জমানোর কোনো দরকারও পড়ে না, কারণটা হচ্ছে যে এখানকার সরকার যখন কেউ 60 বছর হয়ে যায় তারপরে তার ভরণ পোষণের পুরোপুরি দায়িত্বই সরকার নেয়। এখানে 14 দিন অন্তর প্রত্যেক বয়স্ক লোককে সরকার থেকে $500 করে দেওয়া হয়, মানে ভারতীয় টাকায় ধরুন 25,000 টাকা করে। তাদের যদি নিজস্ব একটা বাড়ি থাকে তাহলে শুধুমাত্র ইলেকট্রিক বিল আর খাওয়ার খরচা নিয়ে হয়ে যায়। আর এখানকার মানুষদের আয় বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া হয় 14 দিন অন্তর। তার কারণও হচ্ছে যে যেটুকু টাকা তারা আয় করেন তার পুরোটাই আপনারা এতক্ষণ ধরে শুনে বুঝতেই পারলেন খরচা অনেকটা বেশি। সেই জন্য মাসে 2 বার করে মাইনে আসে। তার মানে এটা নয় যে আমাদের যে যখন ইন্টারভিউ হয় যে বলে যে মাইনেটা দেবে সেটা মাসে 2 বার করে দেয়, সেই মাসের মাইনেটাকে দুটো ভাগ করে, বা যারা আরও কম মাইনে পান ধরুন $10,000 পার ইয়ার বা $20,000 পার ইয়ার, তাদের প্রত্যেক সপ্তাহেও টাকা দেওয়া হয়ে থাকে। মানে ওই যে তারা পার মান্থ যে টাকাটা পেয়ে থাকেন সেটাকে 4টে ভাগে ভাগ করে দেয়।
যদি একবারে পুরো টাকাটা দিয়ে দেন, তাহলে পুরো টাকাটা যদি একসাথে তারা খরচ করে ফেলেন, তাহলে বাকি 14 দিন তারা বাঁচবেন কি করে? সেই জন্য অল্প অল্প করে টাকা হাতে দেয়, যাতে অল্প অল্প করে ওই 2 সপ্তাহ চালালো, আবার 2 সপ্তাহ টাকা এলো। এটা মানুষকে সঞ্চয় করতে হবে, কতটা খরচা করতে হবে, এই হেডেকটা যাতে মানুষকে না নিতে হয়, সেটা সরকারই নিয়ে নেয়। তো সঞ্চয় খুব একটা হয় না। আর যেটুকু হয় আমাদের ইন্ডিয়ান ফ্যামিলিতে, অথবা আমরা কিভাবে টাকা বাঁচাই, সেটা অবশ্যই আর একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। চলুন এবার তবে রান্নাটা করে নিই। গরম তেলে কয়েকটা শুকনো লঙ্কা ভাজতে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজটা ভাজার জন্য। আজকে সারাদিনে আপনাদের সাথে অনেক গল্প করলাম, এভাবে এত গল্প তো কখনো করা হয় না। অনেক পুরনো কথা শেয়ার করলাম। দিয়ে দিলাম কয়েকটা কারি পাতাও। আসলে মনটা একটু খারাপই লাগছে, এখানে তো খুব একটা সেরকমভাবে কিছু সেলিব্রেট হলো না। নিদেন পক্ষে একটা পডল্যাক হলেও বেশ ভালো লাগতো, আর পডল্যাকে বেশ ইন্ডিয়ান গান চলতো, ব্যাপক লাগতো। কি আর করা যাবে। দিয়ে দিচ্ছি চিকেনগুলো, পুরো চিকেনটাই দিয়ে দিলাম। এই রান্নাটা এমনিতে বেশ সোজাই রান্না, দেখতেই তো পেলেন। ম্যারিনেশনের সময় তো বিশেষ কিছু করার ছিল না, একটু শুকনো শুকনো করে বানাবো, পরোটার সাথে খাবো বলে, তাই বেশি জল দেব না। ঢাকা দিয়ে দিলাম, হোক চিকেনটা এবার। আর এদিকে কিছু কাশ্মীরি লঙ্কা, ধনে আর দারচিনি বেটে নিলাম। শুকনোই বাটলাম, জল দেব না বেশি বলে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন, আর এবার দিয়ে দিচ্ছি এই মশলা বাটাটা। আজকে সকালবেলা অনেকক্ষণ আগে উঠেছি তো, সেই জন্য একটু ঘুম ঘুম পাচ্ছিল। দিয়ে দিচ্ছি একটু চিনি। দুপুরবেলা একটু শুয়েও ছিলাম, ঘুম যদিও হলো না। একটু আদা রসুন বেটে নিচ্ছি, এগুলো শুকনোই বাটবো, আর পুরোটাই দিয়ে দেবো। দিয়ে দিলাম একটা ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমার সবসময় কড়াই থাকে। এতে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। ব্যাস, রান্না হয়ে গেল। এবার চলুন পরোটাটা বানিয়ে নিই। আজকে 3 কোনা পরোটা বানাবো। সবসময় বানাই না, বড্ড টাইম লাগে, 2 বার করে বেলতে হয়। আর গোল বানালেও যা টেস্ট, 3 কোনা বানালেও তো তাই টেস্ট। তাও ভাবলাম আজকে বানাই। আজকে প্রাইস ডিস্ট্রিবিউশনটা কিন্তু খুব ভালো দেখিয়েছে বলুন। আর সবচেয়ে ভালো লেগেছে রাহুল দ্রাবিড়কে। উনি কাপটা হাতে পাওয়ার পর যতটা খুশি হলেন, সারা জীবনেও বোধহয় অতটা খুশি হননি। খুব ভালো লেগেছে। পরোটাটা ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়বো। কালকে সকালে আবার উঠতে হবে, শ্রেষ্ঠ স্কুল আছে। আর বিশেষ কিছু কাজ বাকি নেই। তো আমার রান্না রেডি, চলুন আমরা খেতে বসি এবার। আপনারাও সবাই ভালো থাকবেন, আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।